স্বাগত জানাই ইয়াং নাইটে। আশা করি সবাই ভালো আছেন। নিজেদের চাইতেও আমাদের প্রিয়জনদের মঙ্গল চিন্তাই আমাদের মাথায় থাকে বেশি। তাই এটিএন নিউজের একজন কর্মী হিসেবে, এই ইয়াং নাইটের উপস্থাপকদের একজন হিসেবে এবং একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমার প্রিয়জন, প্রিয় দর্শক আপনারাই। আর তাই কেবল কথার কথা হিসেবে নয়, এই মধ্যরাতে যারা জেগে থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের জন্য মন থেকেই শুভেচ্ছা জানাচ্ছি আমি গনিয়াতম। আজকের ইয়াং নাইটে আমাদের অতিথি আছেন অনুরূপ আইচ। অনুরূপ গান লেখেন, নাটক লেখেন, গল্প লেখেন, উপন্যাস লেখেন। অনুরূপ আর কি কি করেন আমরা সেসব তার মুখ থেকে শুনতে থাকি। বরং অনুরূপ, স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? স্বাগত। ভালো আছি। ভালো আছেন? এখন যে সময় তাতে ভালো থাকাটা নিঃসন্দেহে একটা বড় খবর। চারপাশে যেভাবে পেট্রোল বোমায় মানুষ পড়ছে, যানবাহন ভাঙচুর হচ্ছে সবসময়। আমরা এই প্রসঙ্গগুলো আমাদের এখন আসলে এড়ানোর মতো অবস্থান না। যে কোনো প্রসঙ্গে কথা বলতে যাই না কেন আমরা, এইগুলো চলেই আসে সেভাবে। তারপরও আপনার পেশা যা, আপনার যে কারণে আপনাকে আজ আমাদের এখানে আমরা পেলাম, গীতিকার অনুরূপ আইচ, নাট্যকার অনুরূপ আইচ, আমরা সেই গীতিকার এবং নাট্যকার অনুরূপ আইচের সঙ্গে বেশিক্ষণ কথা বলবো। ঠিক আছে। শুরুটা করি আপনার নিজের কথা দিয়ে। কোথায় বাড়ি আপনার, কিভাবে বেড়ে উঠলেন, গান লেখা শুরু হলো কিভাবে, আমাদেরকে গল্পটা একটু শোনান। আমার বাড়ি চট্টগ্রামে। চট্টগ্রাম শহরেই আমার জন্ম, কালুরঘাট এলাকায়। কালুরঘাট অঞ্চলটা আশা করি সারা বাংলাদেশের মানুষই চেনেন, অনেক কারণেই ফেমাস। কর্ণফুলী নদী, স্বাধীনতার ঘোষণা, সবকিছু মিলে এটা ফেমাস। এই এলাকায় জন্ম, বেড়ে ওঠা। বেসিক্যালি কালুরঘাট হলো আমার মামার বাড়ি। মামার বাড়িতেই আমি জন্মের পর থেকে বড় হয়েছি এবং আমি প্রায় ক্লাস 5-6 পড়া পর্যন্তই ওই এলাকাতেই ছিলাম। ওইখানে বেড়ে ওঠা এবং কালুরঘাটের যে অঞ্চলটাই আমি বেড়ে উঠেছি ওটার নাম হচ্ছে মোহরা। এটা খুব কালচারাল একটা এলাকা ছিল। এখান থেকেই আমার গান লেখা, নাটক লেখা বা এই সাংস্কৃতিক অঙ্গনে জড়িয়ে পড়ার ব্যাপারটা অনেক বেশি। এখানেই আমি খেলাধুলা করেছি। ওইখানে কালুরঘাট এল খান উচ্চ বিদ্যালয়ে আমি পড়েছি। ও পড়ালেখা ফাঁকি দিয়ে সিনেমা দেখেছি, পড়ালেখা ফাঁকি দিয়ে ক্রিকেট খেলেছি। এই এলাকাতে বাবা মায়ের হাতে চড় থাপ্পড় খেয়েছি। মানে সব একদম আমাদের জীবনটা যেভাবে শুরু হয় সব ওখান থেকে শুরু হয়। তারপর গান লেখা শুরু হলো কিভাবে? গান লেখার শুরুটা যদি একদম বলি, সেটা হচ্ছে আমি যখন খুব ছোট ছিলাম, খুব গান শুনতে পছন্দ করতেন আমার বাবা, এবং আমাদের পরিবারে গানের একটা চর্চা ছিল, যে কারণে গানের প্রতি আমার অনেক আকর্ষণ ছিল। আমি চেয়েছিলাম যে আমি বড় হয়ে একজন শিল্পী হই, গায়ক হই। এবং আমাদের পরিবারের সঙ্গে কুমার বিশ্বজিৎ থেকে শুরু করে শেফালি ঘোষ থেকে শুরু করে সারা দেশের জনপ্রিয় গায়কের অভাব নেই। এক সময় তো 90% ছিল। সুন্দর বৈষ্ণব, আয়ুব বাচ্চু, সবাই চিটং থেকে, তপন চৌধুরী, রবি চৌধুরী, অনেকেই, প্রবাল চৌধুরী, উমা খান, অনেকেই আছেন। তো ইচ্ছা ছিল যে আমি গায়ক হই, কিন্তু আমার বাবা কোনোভাবেই চাইতেন না আমি গান করি বা গানের সঙ্গে মানে আমি জড়িয়ে যাই। কিন্তু বন্ধু বান্ধবরা ব্যান্ড করতো, গিটার বাজাতো, একটা আলাদা চাম মনে হতো যে ও গান করছে, গিটার বাজাচ্ছে, সবাই তো ওকেই ভালোবাসবে, আমাকে তো কেউ ভালোবাসবে না। যেটা হয় আর কি অল্প বয়সে। বললেন যে সবাই ওকে ভালোবাসে, সবাই মানে কারা? নারীরা সবাই না, বিশেষ করে মেয়েরা। বিশেষ করে মেয়েরা। আবার বড়দের ভালোবাসা আছে, সবাই বলে বাহ ছেলেটা কি ভালো গান করে, মানে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, বাবা যেহেতু চাননি যে আমি কোনোভাবে গান শিখি, যার কারণে আমি ছোটবেলা থেকেই গানের কোনো হাতে খড়ি আমার নেই। যে কথাটা এখন কেউ বিশ্বাস করে না। আমার একজন দর্শক ফোন করেছেন, নিশ্চয়ই আপনার কাছে ফোন করেছেন, আমরা একটু ফোনটা নেই, শুনি দর্শক কি বলছেন। ঠিক আছে, জি বলুন দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন, আমরা শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু অনুরূপ দাকে চাচ্ছিলাম। হ্যাঁ, অনুরূপ দা শুনছেন, আপনি বলুন, আপনি রেসপন্স করেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা, আপনার এক ভক্ত, আমার নাম খালেদ। ও খালেদ, হ্যাঁ খালেদ, ইত্তেফাকের সাংবাদিক। আপনাকে তো যা লাগছে না, পুরো একেবারে চিরসবুজ। থ্যাংক ইউ। আর আপনার বই তো দারুণ চলছে, প্রেমলীলা। থ্যাংক ইউ। না, আমি একটু আপনাকে একটা প্রশ্ন করতে পারি দাদা? হ্যাঁ, অবশ্যই করুন। জি। আচ্ছা, ওই যে আপনার বইয়ের গল্পটায় নায়ক দেখি যে একজন
সাংবাদিক, হুম। গীতিকার, হ্যাঁ, সব মিলে একটা জানি কেমন ঘটনা। তা মনে হচ্ছে আমার কেন জানি সন্দেহ হয় সেই দাদার নায়কটা নিজের কি আপনি গল্প। নিজেই? দাদার নিজেরই গল্প কিনা হতে পারে। আমরা এই উত্তরটা শুনবো তার কাছ থেকে যখন এখন গীতিকার অনুরূপ আইচের সঙ্গে কথা বলছি আমরা, এরপর নাট্যকার অনুরূপ আইচ হয়ে গল্পকার লেখক অনুরূপ আইচের সঙ্গে আমরা যখন কথা বলবো তখন এই বিষয়গুলো জানবো। প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমার এই প্রশ্নটি কিন্তু আপনি মনে রাখবেন এবং আমরা অবশ্যই, উত্তর দেবো এই হ্যাঁ, দর্শককে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আমরা আমাদের প্রসঙ্গে ফিরে যাই। আপনি বলছিলেন যে আপনার বাবা গান পছন্দ। গান পছন্দ করতেন না। তারপরে হচ্ছে যে আমি তখন কি করতাম, নিজে নিজে গান লেখার চেষ্টা করতাম, সুর দিতাম, এবং স্কুলে পড়াকালীন সময় গায়ক যেটা না হলো- হতে পেরে গীতিকার। গীতিকার, হ্যাঁ, কারণ গানের তো আমার কোনো ইয়ে নাই। তারপরে স্কুলের কালচারাল ফাংশনে তো হেরে গলায় গান গাইতাম, পুরস্কারও জুটতো দুই আচ্ছা, একটা, আচ্ছা। ওটা উল্লেখ একেবারে করার খারাপ গাইতেন কিছুই না না। বোধহয়। হ্যাঁ। তারপর হচ্ছে গান লিখতাম, আর স্কুলে পড়াকালীন যেটা হয় যে স্বরচিত গান গাইতে হলে একমাত্র দেশের গানই লিখতে হয়, এবং ওই দেশের গান লেখা দিয়ে আমার গান লেখা শুরু। এবং স্কুলের ফাংশন বা বিজয় দিবস, স্বাধীনতা গান লিখে দিবসে কি শুরু করতেন নিজেই? না, সুর করতাম, করে দিতেন আমাদের যারা গানের শিক্ষক ছিলেন, ওনারাই সুর করে দিতেন। তারপরে গানটা আমি গাইতাম বা অন্য শিল্পীরা গাইতো বা কোরাস অনেকে মিলে গাইতো, এইভাবে গান লেখাটা শুরু। তারপর আমি যখন ঢাকায় এলাম ইন্টারমিডিয়েট পাশ করে, আমি সেটা কোন সন? ঢাকায় আমি সেটেলড হলাম ইন্টারমিডিয়েট পাশ করার আরো বছর দুয়েক পরে, 95 এর দিকে। 95 আমি যখন এলাম, অনুরূপ দা, আরেকটা ফোন এসেছে, আচ্ছা। একজন দূরের দর্শক ফোন করেছেন ঠিক সাউথ আছে। আফ্রিকা থেকে। Okay. আমরা প্রশ্নটা নেই। জি প্রিয় দর্শক, আপনার প্রশ্নটা করুন, আমরা শুনছি। আসসালামু আলাইকুম, গনি আদম। আমি হাসান মাসুম বলছি, লেসোথো, সাউথ আফ্রিকা থেকে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মাসুম ভাই, ডাক্তার মাসুম, হাসান মাসুম, ও খুব ভালো আবৃত্তি করেন উনি। তোমার অনুষ্ঠান খুব ভালো লাগছে। এটিএন বাংলা নিউজে আমরা দেখছি, আচ্ছা। চমৎকার একটি বিষয় আজকে জি। জীবনের জীবনের গতিময়তা। আর সুন্দর উপস্থাপনা হচ্ছে। জীবনের গতিময়তা। আর অনুরূপ দাদা, আপনাকে নমস্কার। আপনি সুন্দর লেখেন। থ্যাংক ইউ। আপনাকে আমরা দেখি, আপনার যে নম্র আচরণ আমাদেরকে মুগ্ধ করে। ও দেখুন, আর আপনাকে চেনা আপনার সামনে সবাই। যে গনি আদম আমার খুব কাছের বন্ধু, ও কিন্তু লেখে, খুব ভালো কবিতা লেখে। তো হ্যাঁ, তো দাদার কাছে আমি যেটা জানতে চাই, হ্যাঁ, এই বর্তমান সময়ের যে যে জীবন, গতিময় জীবন, হুম, হুম। আপনার কাছে কি মনে হয়, এটা কি গতিটা কি ঠিক আছে নাকি অনেক দ্রুত গতিতে চলছে? আজকালকার ছেলে মেয়েদের গানের ভাবনা, গীতিময়তা, গতিময়তা, এটা কি আমরা যখন কিশোর ছিলাম তখন একটা সময় ছিল, আর এখনকার যে সময়, আপনার কি মনে হয় না যে এখন একটু অস্থির সময় যাচ্ছে আমাদের? থ্যাংক আচ্ছা ইউ। মাসুম ভাই, তোমাকে অনেক ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। অনুরূপ দা এই প্রশ্নের উত্তর দেবেন, এবং খুব ভালো একটা প্রশ্ন করেছে তুমি, এবং এই ভালো। প্রশ্নটি অর্থাৎ এর কাছাকাছি একটা প্রশ্ন আমার নিজেরও পরিকল্পনায় আছে। যথাসময়ে তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে, দেখতে থাকো। হ্যাঁ, তারপর যখন ঢাকায় এলাম 95-এ ঢাকায় এসে পত্রিকায় কন্ট্রিবিউটিং শুরু করেছি। পত্রিকায় কাজ করতে গিয়ে সঞ্জীব দাস স্নেহধন্য হয়েছে। তখন তো সঞ্জীব দা ফেমাস সিঙ্গার ছিলেন না, ফেমাস জার্নালিস্ট ছিলেন। হ্যাঁ, ভোরের কাগজে কাজ করতেন করতেন আমাদের সঞ্জীব দা। সঞ্জীব দার সুবাদে আমার পরিচয় হয় ব্যান্ড শিল্পী মাকসুদ ভাইয়ের সঙ্গে। তখন মাকসুদ ভাই অনেক ফিডব্যাকের জনপ্রিয়, মাকসুদ। ফিডব্যাকের বিরাট মাকসুদ, ক্রেজ। খুব বিশাল ক্রেজ। তো আমার সৌভাগ্য হলো যে উনি আমাকে আপন করে নিয়েছেন, আচ্ছা, এবং যেখানেই যেতেন উনি আমাকে বলতেন আমার বন্ধু, অথচ আমি বয়সে এত ছোট, হ্যাঁ, হ্যাঁ, অনেক ছোট তারপর হয়ে উনি যাচ্ছে। বলতেন আমার বন্ধু, এবং ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পারিবারিক অনেক বিষয় শেয়ার হতো। একটা সময় বলছে যে তুমি এত স্ট্রাগল করছো, ঢাকা শহরে তুমি ছড়া লিখছো, কবিতা লিখছো, পত্রিকায় কন্ট্রিবিউটিং করছো, তাহলে তুমি এক কাজ করো যে তুমি গান লেখায় আসো। তারপর উনি আমাকে গানের কিছু খুঁটিনাটি শেখালেন, বিভিন্ন জনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এই সুবাদে ব্যান্ড সিঙ্গার বিপ্লবের সঙ্গে পরিচয় হয়। তার অ্যালবামে আমি প্রথম প্রফেশনাল গান লিখি 2002 সালে। কোন গানটা সেটা? এটা হচ্ছে মরলে শহীদ বাঁচলে গাজী, আমরা সবাই লড়তে রাজি। তখন ইরাক যুদ্ধ চলছিল, প্রেক্ষাপট হচ্ছে ইরাক যুদ্ধ। ইরাক যুদ্ধ চলছিল। ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে বিপ্লব আমাকে বলেই দিয়েছিল যে প্রেম ভালোবাসার বাইরে আপনি আমাকে এমন একটা গান দেন, এবং এই গানটা যেহেতু আপনি ভালো লিখেন, এই গানটা যেন আপনার একটা আইডেন্টিটি দাঁড় করাতে পারে, এবং সেটা পেরেছে। আবার একটু থামাই আপনাকে। আপনার নিজের এলাকা চট্টগ্রাম থেকে একজন দর্শক ফোন করেছেন। দর্শক, আপনার প্রশ্নটি করুন টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা, আমি চট্টগ্রাম থেকে, আমি দাদার শিষ্য একজন। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসিফ কে? দাদা, আসিফ।
আসিফ। ও আচ্ছা, আসিফ, হ্যাঁ আসিফ। দাদা আপনাকে আমি তো কি বলবো, আমার গুরু, আমি ধন্য আপনাকে দেখে। আর আপনি এত সুন্দর হয়ে গেছেন কিভাবে দাদা? মেকআপ করছেন? আমরা অল্প স্বল্প মেকআপ দিয়েছি, বেশি না দাদা, এমনিতে সুন্দর তো, আমরা সামান্য একটু পালিশ করেছি। আর দাদা আপনার উত্তর উত্তর শুভকামনা। আর আমি ধন্য আপনার শিষ্য হতে পেরে, আপনার মতো বড় ভাই পেয়ে। দোয়া করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। Thank you. গুরুগিরিও শুরু করেছেন তো মধ্যে, শিষ্য তো কম দেখলাম না না, তাহলে, হ্যাঁ? শিষ্যরা পছন্দ করে, এখন কি করব। আচ্ছা, হ্যাঁ, বলছিলেন যে হাসানের দ্বিতীয় অ্যালবামে প্রথম তো বিপ্লবের অ্যালবামে 2002, ওই অ্যালবামটার নাম ছিল আদর্শ লিপি। আদর্শ লিপি, ওই গানের সুর এবং সঙ্গীত বিপ্লব নিজেই করেছেন। হ্যাঁ, হ্যাঁ, গানটা খুব হিট অ্যালবাম বেশ ছিল সেটা। জনপ্রিয়তা পায়। তারপরে হচ্ছে 2003 সালে হাসানের দ্বিতীয় একক অ্যালবাম 330, ওইখানে আমার একটা গান আরো বেশি হিট করে যায়, শীত নয় গ্রীষ্ম নয় আমি এসেছে নিজেও জানি বসন্ত। সেটা। খুব দোলা আছে, একটা দোলনি আছে গানটার মধ্যে। আপনি তো একসময় গান ছোটবেলা করেছেন, একটু 2 লাইন শুনিয়ে দেন তো। না, আমি একদমই পারবো না। শুনি। এই টাইপের, শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত, হ্যাঁ। আমারই প্রেম তোমারই প্রেম রবে যে অনন্ত, এই টাইপের। এই সুন্দর সুরটা করেছেন সুরকার আরমান খান, এবং তার বাবা বাংলাদেশের লিজেন্ড মিউজিক ডিরেক্টর আলম খান সাহেব। আরমান খান এটা সুর করেছেন, অসংখ্য। এবং এই গানটা প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, এই গানটা ছিল আমরা যখন অ্যালবামের কাজ করছিলাম একদম শেষ গান, খুব তাড়াহুড়ো করে গানটা সিরিয়ালে দেওয়া হয়েছিল সব শেষে 10 নম্বরে। এবং সব প্রিন্ট হয়ে গেছে, সিডি কপি ক্যাসেটের সব কাভার টাভার প্রিন্ট হয়ে গেছে। কিন্তু ওই সময় আলম খান আঙ্কেল গানটা শুনে বলল কি, আরমান এই গানটা ভালো লেগেছে, মনে হয় গানটা মানুষের ভালো লেগে যাবে। তখন আমরা অত আর চেঞ্জ করার স্কোপ নাই, অত বেশি গুরুত্ব দিই নাই। কিন্তু আসলে গুরুজনের কথা বাসি হলেও ফলে, যে একটা প্রবাদ বাক্য আছে। ব্যাপারটা দেখুন, উনি কিন্তু মানে আলম খান কত বড় মাপের সুরকার, এবং তার কান কত শার্প, কত শার্প, এখানে যে শ্রোতা হিসেবে তিনি কত উঁচু মানে, তিনি কিন্তু মানে। প্রথমবার শুনি বুঝেছিলেন যে এই গানটি মানুষকে ছুঁয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, আপনি অনেক মানুষকে ছুঁয়ে গেছেন বোধহয়, কারণ আরেকটা ফোন আসছে। আমরা সেই ফোনটা নিয়ে, কে ফোন করেছেন আমাদেরকে জানাবেন প্লিজ, কোত্থেকে, নামটা বলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম আহমেদ সাব্বির রোমিও, আমি লালমাটিয়া কুটুমবাড়ি থেকে বলছি। আমি একটু অনুরূপ দাস সাথে কথা বলছি। জি, অনুরূপ দাস শুনছেন, আপনি বলুন। হ্যাঁ দাদা, আপনি তো গান লিখেন আমরা সবাই জানি, আপনি ইদানিং নাটকও অনেক লিখছেন, এবং আপনার নাটকগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছে। তো আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি, যে আপনার নাটকে নতুনদের কোনো সুযোগ করার কোনো সম্ভাবনা আছে কিনা? আমি নতুনদেরকেই বেশি সুযোগ দিই। আমি গত যে 7-8 বছর বা 10 বছর ধরে গান লিখছি, উত্তরটা এখনই দিয়ে দিচ্ছি যে আমি নতুনদেরকেই বেশি সুযোগ দিচ্ছি। এটা একটা জায়গায় আপনি দেখতে পারবেন, আমার যত হিট নাটক আছে ম্যাক্সিমাম নাটকের ডিরেক্টররাও কিন্তু নতুন, এবং আমার নাটক করার পরে তারা লাইমলাইটে এসেছে, তাদের অনেক জনপ্রিয়তা বেড়েছে। আর আর্টিস্ট সিলেকশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম আর্টিস্ট সিলেকশনটা করে দেয় টিভি চ্যানেলের কর্তৃপক্ষ, অথবা টিভি চ্যানেল কর্তৃপক্ষকে বলে দেন স্পন্সর কোম্পানি। তো এর মাঝে সমন্বয় করে আমি কিছু নতুন আর্টিস্টকে তুলে আনতে পেরেছি। এটা এখন আমি আর বলতে পারবো না, অনেক বড় লিস্ট, লম্বা লিস্ট। আচ্ছা, আমরা যে প্রসঙ্গে ছিলাম, আপনি বলছিলেন যে দ্বিতীয় অ্যালবাম অযুত লক্ষ নিযুত কোটি, এটার নাম দিয়েছিলাম অযুত লক্ষ নিযুত কোটি। হাসানের এই গানটা যখন আরো বেশি হিট হয়ে গেল, এবং আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি, এবং এই গানটা শুনে রিলিজের পরে আরেকজন বিখ্যাত মানুষ খুব প্রশংসা করেছেন, অনেকেই প্রশংসা করেছেন, কিন্তু এটা না বললে নয়, উনি ওই সময়কার খুব ফেমাস, বা এখনো অনেক ফেমাস, 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কবির বকুল। আচ্ছা, গীতিকার কবির বকুল, সাংবাদিক হিসাবে আমার বড় ভাই, গীতিকার হিসেবেও আমার শ্রদ্ধেয়। বকুল ভাই বলছে, তোমার এই গানটা তোমার ভাবি সব সময় করে, বাসায় সব সময় করে। তো এটাও আমার জন্য একটা বড় প্রাপ্তি ছিল। আর সব মিলিয়ে যেটা হলো, এই গানটা রিলিজের হওয়ার পরে আমার আর পিছন ফিরে তাকাতে হয়নি। তখন আমি চিনি না, অডিও কোম্পানির মালিকরা যোগাযোগ করছে, তারপরে বিভিন্ন মিউজিক ডিরেক্টররা যোগাযোগ করছে, বিভিন্ন শিল্পী যারা নিজেরা সুর করেন তারা যোগাযোগ করছে। এই করতে করতে আমি এত বছর পরিক্রমায় আজকে 2015-তে এসেও আমার ভালো লাগছে যে আজকের বয়সে সবচাইতে কম বয়সী শিল্পী পড়শির হিট গানও আমার।
লেখা। আচ্ছা, তার মানে বলা যায় যে আপনি ইতিমধ্যে সঙ্গীতের অন্তত দুটো জেনারেশন কভার করেছেন যারা আপনার গান গেয়েছে। এবং এরকম একটা কথা বলা হয় যে গত 5-6 বছরে যাদের গানই হিট হয়েছে তারা অন্তত একটা আপনার গান গেয়েছে। আছে তাই না? হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে যে এরা ম্যাক্সিমামই একটা গান আমি হয়তো লিখেছি ওদের জন্য একটা গান, ওই একটা গান দিয়েই তারা তারকা শিল্পী হতে পেরেছে দর্শকের ভালোবাসার কারণে। এখানে আমার কোনো ক্রেডিট নাই, আমার চেষ্টাটা ছিল আপনার গান লেখা, গানটা ভালো করার, যথাযথ একটা সুর, তারপর শিল্পীর গায়কী এবং একই সঙ্গে যারা তার সঙ্গে যন্ত্র সঙ্গত করেছেন সবার সমন্বয়ে একটা ভালো গান হয়। যেমন প্রথমে আমি বলতে চাই আরফিন রুমির কথা। আরফিন রুমি আমার গান ধারণ করেছে তার হচ্ছে পড়শির সঙ্গে, পড়শির প্রথম অ্যালবামে, যেটা ছিল তোমারই পরশ। এই অ্যালবামটা সুপার ডুপার হিট হয়। এই গানটা হিট হওয়ার পরে পড়শি অল্প বয়সে, তখন কি সে ক্লাস 8-এ পড়ে, একটা তারকা খ্যাতি চলে আসে। তারপর তার দ্বিতীয় অ্যালবাম পড়শি 2-তে আমার আরেকটা গান ছিল খুঁজে খুঁজে, এটাও আরফিন রুমি এবং পড়শি গেয়েছে, দুজন একদম আরো ভালো অবস্থান করে। তারপরে এরপরে রুমির পর আসে হচ্ছে ইমরান আর পূজের দূরে দূরে, তুমি দূরে দূরে আর থেকো না। এই গানটা অনেক হিট করার কারণে সর্বশেষ ইমরান পর্যন্ত ইয়ে করেছে। তারপরে আবার খেয়া ছিল। আচ্ছা, হ্যাঁ, অনুরূপ আরেকটা ফোন আছে, আরেকজন দর্শক ফোন করেছেন, আমরা প্রশ্নটা শুনি। বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গুনিয়াদম, আপনাকে অভিবাদন। আপনি এত সুন্দর একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এবং ইয়াং নাইট প্রোগ্রামটি ভালো লাগে। জি, আপনার নামটা কিন্তু শুনিনি আমরা, কে বলছেন? আমার নাম রাজু আলিম। আচ্ছা, মিডিয়া কর্মী। জি জি, আপনি নামে পরিচিত, আপনার সাথে আমার পরিচয় নেই বটে, কিন্তু আমি আপনাকে নামে চিনি। বন্ধুকে দেখে, অনুরূপ আইসকে দেখে আমি খুবই বিস্মিত, অভিভূত এবং আনন্দিত। থ্যাংক ইউ। আমি আমাদের বন্ধুদের মাঝে অনুরূপ আইস খুব জনপ্রিয়। আচ্ছা, হ্যাঁ, খুব জনপ্রিয়, সেটা টের পেয়েছি বসে এবং লেখক হিসেবে, উপন্যাসিক হিসেবে পরিচিত। ওর এবারের বইমেলা প্রেমলীলা একটা সিনেমা তৈরি হচ্ছে, সেটাও জেনে আমরা আনন্দিত। আচ্ছা, আমি একটু ব্যক্তিগত প্রশ্ন করব যে, অনুরূপ তোমাকে করছি, তোমার শ্বশুর ডক্টর জাহাঙ্গীর খুবই গুণী মানুষ, এবং তোমার স্ত্রী সে একজন সাংবাদিক। আজকে দর্শকদের এই যে তোমার স্ত্রীও খুব ভালোবাসে তোমাকে, তোমার গানকে, তুমি তোমার এই নতুন প্রেরণা, এখন কি লিখছো, কি কাজ করছো, এবং এই যে একটা গুণী ফ্যামিলিতে তুমি আবার বিয়ে করেছো, সেটি আবার আমাদের এলাকার, মানে বৃহত্তর ফরিদপুরের জামাই তুমি আমাদের বন্ধু এবং আমাদের জামাই। একটু বল, আমাদের শেয়ার করলে খুব খুশি হব। ইতিমধ্যে আমরা জেনে গেলাম। এবং রাজু আলিম আবার আমার শ্বশুরের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে। আচ্ছা, রাজু আলিমের সঙ্গে শ্বশুর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর, মিডিয়া ব্যক্তিত্ব, আপনাকে চিনি। আচ্ছা, অনুরূপ এই পর্যায়ে একটা বিরতি নিতে হচ্ছে। আমরা যতটুকু না কথা বলেছি, দর্শকরা আমাদের সঙ্গে ইন্টারাকশন করেছেন ভালো, এটা একটা ভালো বিষয় যে আমরা আসলে তিন পক্ষ এখানে আছি, উপস্থাপক, অতিথি এবং দর্শক, সবাই মিলে আড্ডাটা জমেছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, সাথেই থাকুন, অল্পক্ষণ পরেই ফিরে আসছি, আরো অনেক কথা শুনবো অনুরূপের কাছ থেকে। ভালো চাকরি, নিজের বাড়ি, প্রতিষ্ঠিত, বিয়ের জন্য ছেলেদের মধ্যে আমরা এগুলো সবই খুঁজি, তাহলে মেয়েদের মধ্যে কেন নয়? এই জন্য বিয়ের আগে নিজেকে একটু চ্যালেঞ্জ করো, কিছু করে দেখাও, আর সুযোগ আমরা দেব। ফেয়ার এন্ড লাভলি ফাউন্ডেশন, মেধা ও যোগ্যতার বিচারে আমরা তোমাকে দেব স্কলারশিপ, কারিগরি ট্রেনিং এবং ব্যবসার মূলধন। তাই এখনই কল করো। বিয়ের আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে না? কি হবে না? ফেয়ার এন্ড লাভলি ফাউন্ডেশন। চুল পড়ার কারণে কি হয় তা দেখতে ডাভ একটি টেস্ট দিয়েছিল। চুলের ভেতর আঙুল দিলে আঙুল বেশি দেখা যায় নাকি চুল কম মানে ড্যামেজের কারণে চুল পড়া। ডাভ হেয়ার ফল রেস্কিউ নিউট্রিলক অ্যাক্টিভ সমৃদ্ধ, যা ড্যামেজ চুলে পুষ্টি যোগায়, দেয় নজর কাড়া ঘন চুল। আঙুল কি দেখা যাচ্ছে? খুব অল্প। ডাভ হেয়ার ফল রেস্কিউ। অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
15 মিনিটই শো শুরু। আমি এখনই আসছি, তাড়াতাড়ি চল, ইভেন্ট কভার করতে হবে। স্কার্ফ পর, চুল এলোমেলো হয়ে যাবে তো। চিল, আমি অল সেট। শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরেই চুল এলোমেলো? শ্যাম্পুর পরে চুলে দাও সানসিল্ক কন্ডিশনার। এতে আছে স্টেসেট টেকনোলজি, চুল রাখে অল সেট সারাদিন সবসময়। কখন আসবে, রেডি হবে, চুল ঠিক করবে, তারপরেই না। চুল তো রেডি, তোমার শট। সানসিল্ক কন্ডিশনার, থাকো সেট সারাদিন সবসময়। এখন 375 ml সানসিল্ক শ্যাম্পুর সাথে কন্ডিশনার ফ্রি। ভালো চাকরি, নিজের বাড়ি, প্রতিষ্ঠিত, বিয়ের জন্য ছেলেদের মধ্যে আমরা এগুলোর সবই খুঁজি, তাহলে মেয়েদের মধ্যে কেন নয়? এই জন্য বিয়ের আগে নিজেকে একটু চ্যালেঞ্জ করো, কিছু করে দেখাও, আর সুযোগ আমরা দেব। ফেয়ার এন্ড লাভলি ফাউন্ডেশন, মেধা ও যোগ্যতার বিচারে আমরা তোমাকে দেব স্কলারশিপ, কারিগরি ট্রেনিং এবং ব্যবসার মূলধন। তাই এখনই কল করো। বিয়ের আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে না? কি হবে না? ফেয়ার এন্ড লাভলি ফাউন্ডেশন। ইয়াং নাইটে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন অনুরূপ আইচ, যিনি তার নিজের নামেই পরিচিত, যে কারণে আমাদের প্রথম পর্বে আমরা অনেকক্ষণই আসলে দর্শকের ফোন নিতে হলো। তার জনপ্রিয়তা নতুন করে বলার কিছু নেই, গীতিকার, নাট্যকার অনুরূপ আইচ। অনুরূপ, আমরা এখন শুনবো হচ্ছে আপনার একটা খুব বিখ্যাত গান, দুই বাংলাতেই জনপ্রিয়, এক জীবনে এত প্রেম পাবো। শুভমিতা গেয়েছেন গানটা। এই গানটা আমরা বরং প্রথমে একটু শুনি, গানটা একটু শুনি, তারপরে এই গানটা নিয়ে কথা বলবো এবং অন্যান্য আরো কিছু বিষয় নিয়ে। ওকে, ঠিক আছে। খানিকটা শুনলাম আমরা, গানটা পুরোটা তো শোনার উপায় নেই। এই গানটার পিছনের গল্পটা কি, মানে গানটার সঙ্গে শুভমিতা কিভাবে যুক্ত হলেন? আচ্ছা, এই গানটা প্রসঙ্গে আমি বলে রাখি, এই গানটা দুটো গান হয়েছে। আমরা এখন স্ক্রিনে যেটা দেখলাম এটা হচ্ছে এক জীবন 2। এর আগে এক জীবন হয়েছে, এটা আরো 4 বছর আগে। ওই গানটাও বেশ জনপ্রিয়, যার ধারাবাহিকতায় এই গানটা হয়, সিকুয়েল হলো। শুভমিতাকে যুক্ত করার ক্ষেত্রে পুরো অবদানটা হচ্ছে সিঙ্গার শহীদ ভাই, যে এখানে যিনি ডুয়েট গিয়েছেন শুভমিতার সঙ্গে। শহীদ ভাইয়ের খুব ঘনিষ্ঠ। কম্পোজার কে গানটা? এই গানটার কম্পোজার, প্রথম গানটার কম্পোজার এবং সুরকার ছিল আরফিন রুমি। দ্বিতীয় গানটা সুরকার শহীদ ভাই নিজে, কম্পোজার আরফিন রুমি। হ্যাঁ, এবং সবার কম্বিনেশনে গানটা বেশ জনপ্রিয়তা পায় এবং দিদিও অনেক শ্রম দিয়েছেন এই গানটার পেছনে। আচ্ছা, একটা গান, ভালো গান আমরা যে বলি যে এটা ভালো গান হলো, এটা ভালো না, এটা আসলে কিভাবে হয়ে ওঠে? একটা ভালো গান আমরা বলি বটে যে গীতিকারের ভালো লিরিক, সুরকারের ভালো সুর, মিউজিক অ্যারেঞ্জ করছেন যিনি, তার ভালো পরিচালনা এবং যন্ত্রীদের ভালো সঙ্গত করা, সবশেষে যুক্ত হলো শিল্পীর গায়কী।
সব মিলে একটা ভালো সব গান মিলিয়ে, হলো। হ্যাঁ। তো আমি গীতিকারের অংশটুকুতে জানতে চাইছি যে কিভাবে একটা ভালো লিরিকের গান লেখা হয়। কাব্যময়তা, মানে এর কোনো বিকল্প নাই। আমি সবাইকে খুব সংক্ষেপেই বলি, যারা গান লিখতে চান বা আমার কাছে পরামর্শ চান, আমি প্রথমেই বলি, ছোটবেলায় আমরা সবাই সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা পড়েছি, ছন্দের জাদুকর। এই ছন্দটা আয়ত্ত করতে হবে, তাহলেই একটা গান অনেক বেশি শ্রুতি মধুর হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে গানের মধ্যে একটা গল্প থাকতে হবে। হ্যাঁ, আপনি হয়তো শর্টকাটে বলছেন, কিন্তু একটা গল্প থাকতে হবে, না হলে গান কখনো শ্রুতিপ্রিয় হবে না বা জনপ্রিয় হবে না। আপনি যে একটা শব্দ ব্যবহার করলেন যে কাব্যময়তা, আজকের আমরা আমাদের বিষয়টাকে সাজিয়েছি এই হিসেবে, বলছে যে জীবনের গতিময়তা। আমাদের এক দর্শক সেই সুদূর সাউথ আফ্রিকার লেসোথো থেকে ফোন করেও জানতে চাইলেন যে আমাদের জীবনের গতিময়তা, এখন যে অবস্থা, যে পরিবেশ, যে পরিস্থিতি বা সার্বিকভাবে এই সময়ে এসে জীবনের গতিময়তা ঠিকঠাক মতো চলতে পারছে কিনা, নাকি আমরা হোঁচট খেয়ে পড়ছি। এবং ওনার প্রশ্নটা ছিল যে এটা আমাদের জন্য ক্ষতিকর না ভালো হচ্ছে। এটা আমার প্রথমে যেটা মনে হয়, আমি জানি না আমি ব্যাকডেটেড হয়ে যাচ্ছি কিনা, যদি ব্যাকডেটেড হয়ে থাকি তাহলে ইয়ং দর্শকদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। তারপরেও সত্যি কথাটা এটাই যে এত বেশি গতিময়তা এসছে, আমরা হোঁচট খেয়েই পড়ছি বেশি, আমরা বিপদগামী হচ্ছি বেশি। কারণ আমরা যখন গান লিখতে এসেছি, আমাদের মাঝে তারকা হওয়ার কোনো টেন্ডেন্সি ছিল না, ভালো লেখার টেন্ডেন্সি ছিল, জানার টেন্ডেন্সি ছিল, শেখার টেন্ডেন্সি ছিল। আর এখন যারা গান লিখতে আসছেন তাদের মধ্যে শেখার টেন্ডেন্সি নাই, লেখার টেন্ডেন্সিটা বেশি, এবং তারা রাতারাতি তারকা হতে চায়, লেখার টেন্ডেন্সি। এটা সব সেক্টরই দেখা যায় এখন। আমাকে কয়েকদিন আগে একজন প্রকাশক বলছিলেন, বইমেলা যেহেতু চলছে, আমি একটা সাম্প্রতিক উদাহরণ দিই। ইউপিএল, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের কর্ণধার মহিউদ্দিন সাহেব, উনি বলছিলেন যে তোমাদের এই সময়ে লেখক হওয়া, কবি হওয়া হচ্ছে সবচেয়ে সহজ বিষয়। কি কারণে? কারণ প্রকাশ করা হচ্ছে সবচেয়ে সহজ বিষয়। একটা কিছু লিখে আনলেই সেটা প্রকাশ করা যাচ্ছে। কিন্তু এটা প্রকাশ করলাম, এটা যদি দর্শক বা পাঠক গ্রহণ না করে, তাহলে আমি কিভাবে রাইটার হব? আমি সংখ্যা বাড়ালাম, ধরেন আমার 50টা বই আছে বা 500 বই আছে, কিন্তু আমার কোনো বই কেউ পড়লো না, কেউ নাম জানে না, তাহলে তো আমি কখনোই ভালো লেখক হব না। আচ্ছা, আমরা জানি যে আপনি সমসাময়িক প্রসঙ্গ নিয়ে গান লিখেছেন, যেমন ইরাক যুদ্ধ নিয়ে লিখেছেন যে মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই লড়তে রাজি। এখন এখন যে সময়টা চলছে, এই সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোন গান কি আপনার লেখা আছে? আছে, লেখা আছে। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক ভাবেই এই গানটা বর্তমানে বাংলাদেশের গানের পলিটিক্যাল সিচুয়েশনের সঙ্গে মিলে গেছে। আমি আসলে গানটা লিখেছিলাম ফিলিস্তিনের যুদ্ধ যে কিছুদিন আগে হলো, যে অ্যাটাক হলো ফিলিস্তিনের, এটা কিছুদিন আগে যে ভয়াবহ নিরস্ত্র অনেক মানুষকে মারলো, ওই সময়টা থেকে আমার একটা থিঙ্কিং জায়গা থেকে একটা গান আমি লিখেছি, শোনো মানুষ, যেটা আমরা অডিওতে রিলিজ দিইনি, ফেসবুকে এবং ইউটিউবে পাওয়া যাচ্ছে ভিডিও সহ। এবং এই গানটি রিসেন্টলি একটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে, ওই ছবিতে গানটা ইউজ করা হচ্ছে, শোনো মানুষ। ওই সিনেমার নাম হচ্ছে অমি ও আইসক্রিমওয়ালা। এটা পরিচালনা করেছেন সুমন ধর। হ্যাঁ, গানটি ওরা পছন্দ করলো একটা কারণে, গানটা আমাদের রিলিজ দিতে ভিডিও করে একটু দেরি হয়ে যায়। যখন গানটি দেরি হয়ে যায় তখন বাংলাদেশে হরতাল অবরোধ শুরু হয় এবং সাধারণ বাস যাত্রী, সাধারণ মানুষকে পেট্রোল বোমা মেরে মারা হচ্ছে। এত সাম্প্রতিক প্রসঙ্গের সঙ্গে যেহেতু জড়িত, আমরা বরং গানটা একটুক্ষণ দেখি। ঠিক আছে, খানিকক্ষণ দেখা যাক গানটা। মানুষ শোনো, মানুষ শোনো, মানুষ ওরা দিন রাত কাঁদছে, মানুষ ওরা কত কাঁদবে, ওরা প্রতিদিন মরেছে, ওরা কত মরবে। শোনো
ভিডিওটা দেখার সময় জাস্ট ছবিগুলো আমি নিজের মনের মতো করে সাজিয়ে নিচ্ছিলাম, যে যেখানে ফিলিস্তিনি শিশু কাঁদছে সেখানে বাংলাদেশের আগুনে পড়া শিশু, আমি জাস্ট এভাবে ভেবে নিচ্ছিলাম, খুবই প্রাসঙ্গিক হয়ে ওঠে তখন। এবং এই কারণেই বলেছে এটা দুর্ভাগ্যজনক ভাবে মিলে গেছে। আমরা কখনো আমাদের বাংলাদেশকে এরকম দেখতে চাই না, আমাদের স্বপ্নের বাংলাদেশ এটা নয়, পারে না, হওয়া উচিত না। আচ্ছা, তো এই যে সময়ের সঙ্গে সাড়া দেয় শিল্পী তার সংবেদনশীল মন নিয়ে, এই তাড়নাটা আসে কিভাবে? মানে আমি সরাসরি জানতে চাইছি আপনি কিভাবে গান লেখেন? আচ্ছা, গান লেখার সময় কি কাজ করে মাথার ভেতর? প্রেমের গান লেখার সময় প্রেমের অনুভূতিটা কাজ করে। যেমন খুব সংক্ষেপে বলতে গেলে, আমি যখন পড়শির তোমারই পরশ গানটা লিখেছি, তখন হচ্ছে আমার স্ত্রীর সঙ্গে আমার প্রেমের সময়কালীনটা, ওই সময়টা নিয়ে আমি এই গানটা লিখেছি। আবার দেখা গেল যখন আমি এক জীবন গানটা লিখেছি, তখন আমরা বিবাহিত জীবন পার করছি, এবং এই গানের ফিলিংস গুলো, এবং গান বা নাটক, গল্প, উপন্যাস লেখার সময় আমি কিন্তু আমার চরিত্রটাকে ধারণ করে ফেলি। অবচেতন প্রশ্ন করেছিলেন যে আপনার প্রেম লীলা উপন্যাস আপনার আত্মকাহিনী কিনা? না, আত্মকাহিনী আমার নয়, কিন্তু নিজেকে নায়কের স্থানে রাখতে খুব ভালো লাগে, এবং আমার কাছে মনে হচ্ছে প্রতিটি লেখকই এটা করেন, না হলে গল্পগুলো জীবন্ত হয় না, গানগুলো জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হয় না। এইভাবেই আসলে গান লেখা। আমরা জানলাম যে আপনি যখন নিজে যখন প্রেম করতেন, প্রেম নিশ্চয়ই এখনো করছেন, বউদের সঙ্গে প্রেম করছেন, তো বিয়ের আগে তখন লিখেছেন এক রকমের প্রেমের গান, বিবাহিত জীবন শুরু করেছেন তখন লিখেছেন এক জীবন। আচ্ছা, বাচ্চা কাচ্চা আছে আপনার? না, বাচ্চা কাচ্চা নেই। আচ্ছা, তাহলে আমরা অপেক্ষা করতে পারি যে শিশুদের নিয়ে একটা গান হয়তো ভবিষ্যতে পাবো, ভবিষ্যতে হতে পারে। আচ্ছা, সময় খুব কমে এসছে আমাদের, অনেক কথাই জানা হলো না, খুব দ্রুত অল্প কিছু বিষয় আর জেনে নিই। যে আমরা গীতিকার অনুরূপ আইচির উপরে আজকে জোর দিয়েছি বেশি, সেই কারণে আমরা ভেবেছি যে জীবনের গতিময়তাকে এইভাবে আমরা আজকে একটু দেখি। আমরা জানি যে আপনি 50টার মতো বোধহয় টেলিভিশন নাটক লিখেছেন। নাট্যকার অনুরূপ আইচে নাটক লেখাটা শুরু কি অভিনেতা হতে না পেরে নাট্যকার হলেন? যেভাবে অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল না বললে এটা ভুল হবে, অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল, এবং ঢাকায় এসে মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু আমি নিজে সবসময় একটা জিনিস দেখি, অন্যের সমালোচনা করার চেয়ে আমি নিজের সমালোচনাটা বেশি করি। তো যখন অভিনেতা হতে চেয়েছি, তখন আমার কাছে একটা মনে হয়েছে যে আমার ভয়েসটা খুব খারাপ, বা চেহারাটা, তখন কিন্তু সুদর্শন হিরোদের একটা যুগ ছিল, ওরকম সুদর্শন না, হাইট তুলনামূলক, এখন তো যথেষ্ট সুদর্শন, না তারপরেও আমার কাছে যোগ্য মনে হয়নি। আর যেহেতু লেখালেখির ইচ্ছাটা আমার ছোটবেলা থেকে ছিল, এবং ছোটদের রবীন্দ্রনাথ পড়ে ক্লাস 2 থেকে আমি লেখক হওয়ার স্বপ্ন দেখেছি, যার কারণে আমি নাটক লেখার প্রতি আগ্রহ হয়েছে, এবং এই ক্ষেত্রে আমাকে অনেক বেশি হেল্প করেছেন জহির রায়হানের বড় ছেলে, বিখ্যাত পরিচালক বিপুল রায়হান ভাই। উনি আমাকে অনেক উপকার করেছেন, যার কারণে আমি আসলে নাট্যকার হতে পেরেছি। নাটক কেন লিখেন? একটা প্রশ্ন দেখি আপনার নাটক কেন না, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন লেখালেখি কেন করি, হ্যাঁ, এটাই আমার প্রথম প্রেম। হ্যাঁ, আমি জানি না আমার স্ত্রী এই কথাটা শুনে আমার উপর রাগ করবে কিনা, কিন্তু আমার রাগ করবে না, আমার অন্য কোনো নারীর কথা বলেন না, রাগ করবে না। না, আমার প্রথম প্রেম লেখালেখি, এবং প্রথম প্রেম লেখালেখি, এটার তো সবাই বলে, আমার ক্ষেত্রে কেন, লেখা আমাকে জীবন ধারণ করতে সহায়তা করেছে। আমি লিখে ইনকাম করেছি, এখনো করছি, লেখার টাকা দিয়ে আমি জীবন ধারণ করেছি, লেখার টাকা দিয়ে আমি প্রেম করেছি, লেখার টাকা দিয়ে বিয়ে করেছি, লেখার টাকা দিয়ে আমি সংসার করছি, এবং লেখক হিসাবেই আমি বাকি জীবনটা পার করতে চাই। এবং আপনার এই বই মেলে আপনার বই এসেছে। আপনার মোট কয়টা বই জানো? আমার এটা চতুর্থ বই। চতুর্থ বই, প্রেম লীলা। প্রেম লীলা। আচ্ছা, আমরা যদ্দূর জানি যে বিশ্বকাপ ক্রিকেট চলছে, এই নিয়ে আপনার গান লেখা আছে। আমরা সময়ের এতটা শেষ প্রান্তে চলে এসেছি যে আর বেশি কিছু আপনার কাছ থেকে শুনতে পারবো না এখন। আমরা ওই গানটা শুনতে শুনতে বের হয়ে যাব। আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের কাছে আমি সারা জীবনেই ঋণী, কৃতজ্ঞ, আজকেও ঋণী। ইয়ং নাইটে অনেক দর্শক ফোন করে পেয়েছেন, অনেকেই পাননি, যারা পাননি তাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী, সময় স্বল্পতা বা সুযোগের জন্য পাননি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা সবসময় আমাকে ভালোবাসবেন, আমার পাশে থাকবেন, আমি আপনাদের জন্য আছি। হ্যাঁ, আমরা অনেক ফোন নিতেও পারিনি সময় স্বল্পতার কারণে, তো অনুরূপটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও। ইয়াং নাইটের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। অনুরূপের লেখা আরেকটা গান, মারবো ছক্কা, মাররে ছক্কা, সেটা শুনতে শুনতে আমরা আজ বাড়ি যাব, আর আপনারা ওটা শুনতে শুনতে টিভিটা অফ করে ঘুমোতে যাবেন। শুভরাত্রি।
আমার মুক্তি।